আজকের এই মুভিটা অসম্ভব সুন্দর একটা মুভি, যেখানে একজন বাবা তার জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত মেয়েকে কিভাবে আবার মানুষে পরিণত করেছিল সেটা নিয়ে মুভিটা। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় লি জং হোনকে, যে কিনা একটা চিড়িয়াখানার ট্রেনার ছিল এবং সে এখানে সিংহ সহ আরো অনেক প্রাণীকে ট্রেন করে থাকতো। এখানে সে যথেষ্ট পরিমাণে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিল এবং এই ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতো। আমরা এখানে দেখতে পাই তার মেয়ে, যার নাম হচ্ছে লি সুহা। লি সুহার ড্রিম হচ্ছে সে অনেক বড় একজন ডান্সার হবে এবং সামনে কোনো একটা বড় ফেস্টিভ্যাল যেখানে সে পার্টিসিপেট করতে যায়, যার জন্য সে তার রুমে ডান্স প্র্যাকটিস করছিল। তখন তার বাবা সে রুমে প্রবেশ করলে সে তার বাবাকে বলে যে আমি বাইরে সাইনবোর্ড টানিয়ে রেখেছি যে আমার রুমে যেন কেউ এখন ডিস্টার্ব না করে। তার বাবা তখন বলে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও তোমার মতো অনেক ভালো ডান্সার ছিলাম, আমি তোমাকে সবসময় মোটিভেট করবো, কথা বলে সেও একটু তার মেয়েকে নেচে দেখায়। আর এখানে আমরা দেখতে পাই যে তাদের বাসার পোষা বিড়ালটা, যে কিনা এই বাসার অন্যতম একজন বস বললেও হয়, সে সোফাতে বসে আরাম করে রিমোট টিপে টিপে নিউজ দেখছিল। আর এই সময় আমরা দেখতে পাই যে নিউজে দেখাচ্ছিল চারপাশে মানুষ জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত এবং শহর অঞ্চলগুলোতে বেশি এই জম্বির প্রকোপ দেখা দিয়েছে। জংও এই নিউজটা দেখে, বাট সে ইগনোর করে চলে যায়। একটু পর জং তার মেয়েকে খেতে ডাকে। সুহা যখন খেতে যায় তখন সে তার বাবাকে বলে আজকে যে আমার বার্থডে, তোমার কি মনে আছে? তার বাবা বলে যে হ্যাঁ। সে বলে এই জন্যই তো আমি তোমার জন্য চুরস রান্না করেছি, এটা তুমি ছোটবেলাতে অনেক বেশি পছন্দ করতে, তোমার এটা ছাড়া চলতোই না। সুহা বলে কিন্তু আমার অন্য একটা গিফটের আশা ছিল, সে কোনো একটা অনুষ্ঠানে যেতে চাই, সেখানকার টিকিট সে তার বাবার কাছে চেয়েছিল। পরে ওর বাবা বলে যে সোফার নিচে দেখো বক্সে রাখা আছে। ও তো সে অনুষ্ঠানের টিকিট থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে একটু পরে ওরা বাবা মেয়ে বাইরের চেঁচামেচির আওয়াজ পাই। আমরা দেখতে পাই যে পাশের বাড়ির আন্টি তার হাজবেন্ডের সঙ্গে ঝামেলা করছিল। অন্যান্য প্রতিবেশীর মতো ফ্রিতে সিনেমা দেখার মতো তারা তাদের রুমে বসেই কাচের ভেতর থেকে তাদের মারামারি দেখছিল স্বামী স্ত্রী। তারা তো খুবই মজা পাচ্ছিল। বাট এক সময় দেখতে পাই যে ওই আন্টিটা তার হাজবেন্ডকে কামড়ে দিয়ে ঘুরে যখন তাদের বাসার দিকে আসতে থাকে, তারা দেখে যে এই মহিলা তো জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত এবং সে পুরাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তার হাজবেন্ডেরও অলরেডি অবস্থা খারাপ। জং তার মেয়েকে বলে যে তাড়াতাড়ি সোফার এখানে লুকিয়ে পড়ো। তারা লুকিয়ে পড়ে, বাট এক পর্যায়ে সে মহিলা তাদের বাসার সামনে এসে কাঁচ ভেদ করে তাদের বাসার রুমের ভেতর ঢুকে পড়ে। জং তার মেয়েকে অন্য একটা রুমে পাঠিয়ে দেয়। আমরা দেখতে পাই কোনোভাবে জং এই জম্বিটাকে ম্যানেজ করে এবং সে তার মেয়ে এবং তাদের পোষা প্রাণীটাকে ব্যাগে পুরে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে তারা তো আরো বেশি শক্ত হয়ে যায়। বাইরে এসে দেখে পুরো সিটিতে মানুষ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আর এখন যারা ভালো মানুষ আছে এরা তাদেরকেও অ্যাটাক করছে। তারা কি করবে? এখান থেকে তো তাদেরকে বেরোতে হবে। তখন সে তার মেয়েকে বলে যে জম্বিদের মতো অভিনয় করতে, ওদের মতো বডি স্ট্রাকচার করে হেঁটে যেতে। এখানে সিনটা অনেক বেশি ফানি ছিল, তারা দুইজন এরকম জম্বির মতো অভিনয় করছিল। বাট মানুষের গায়ের যে স্মেলটা আছে সেটা জম্বিরা একটু পরেই বুঝতে পারে। জং তার মেয়ে সোহাকে প্রোটেক্ট করছিল। এমনই সময় তীরের গতিতে একটা গ্র্যান্ডমা জম্বি এসে জংয়ের হাতে কামড় বসিয়ে দেয় এবং জং তো ভাবে এবারই তার খেল খতম। বাট একটু পরেই দেখতে পাই যে সেই বৃদ্ধ মহিলার দাঁতটা খুলে এসেছে, কারণ সে বৃদ্ধ মহিলার ফেক টিট ছিল। এ যাত্রায় তো ফেক টিট জংকে বাঁচিয়ে নেয়। এরপরে জং তার মেয়েকে দ্রুত এখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং তাকে একটা খাম্বার পাশে দাঁড় করিয়ে দেয় এবং বলে তুমি এখানে লুকিয়ে থাকো, আমি গাড়িটা নিয়ে আসছি। সে কোনোভাবে গাড়িটা নিয়ে আসে এবং তার মেয়েকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে থাকে, জম্বিদেরকে একদম উড়িয়ে দিয়ে। পরেই সে দেখতে পায় যে তার মেয়ের হাতে অলরেডি একটা কামড়ের দাগ। সে তার মেয়েকে জিজ্ঞেস করে, তার মেয়ে তখন বলে যে একটা বাচ্চা এসে তাকে কামড় লাগিয়ে দিয়েছে। তখন তার বাবা তাকে বলে কোনো টেনশন করো না, তুমি এত বড় একটা মানুষ, এতটুকু কামড়ে তোমার কিচ্ছু হবে না। বাট একটু পরেই আমরা দেখতে পাই যে সোহা অলরেডি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তার চোখের কালার চেঞ্জ হয়ে যায়, তার শরীরের রগগুলো শিরাগুলো ভেসে উঠতে থাকে। একটু পরেই আমরা দেখতে পাই সোহা তার বাবাকে অ্যাটাক করতে গেলেই তখন জং তার মেয়ের হুডি দিয়ে তার মুখটাকে বেঁধে দেয় এবং মাথায় একটা আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে সে তাদের গ্রাম ইউনবুংয়ে চলে যায়, যেখানে তার মা থাকতো। রাত্রে সোহার গ্রান্ডমা এসে দেখে যে তার ছেলে বাসাতে। সে বলে তুমি কখন আসলে? তখন জং বলে এই তো একটু আগে এসছি। সোহার কথা তার গ্র্যান্ডমা জিজ্ঞেস করে যে আমার নাতনি কোথায়? তখন জং বলে যে ওকে তো আমি রুমে রেখে দিয়ে এসছি। ওর গ্র্যান্ডমা যখন সেখানে যায় তখন সে দেখতে পায় যে সোহার অবস্থা তো পুরোপুরি ভাবে খারাপ এবং সোহা একদমই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তখন জংয়ের মা জংকে বলে যে ওকে তো এখানে কোনোভাবেই রাখা যাবে না। এরপরেই আমরা দেখতে পাই সোহাকে তার বাবা যেহেতু বেঁধে রেখেছিল, এবার সোহায় বাঁধনটা খুলে তার গ্র্যান্ডমাকে অ্যাটাকটি করবে। তার গ্র্যান্ডমা তখন করে কি, সে যে লাঠিটা দিয়ে পিচুল কাটতো সেইটা দিয়ে সোহাকে একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেয়।
একটু পরে সোহার বাবা রুমে আসে এবং তারা আবার টিভি খুলে দেখতে পায় যে সরকার থেকে বলা হচ্ছে যারা জম্বি ভাইরাসে আক্রান্ত তাদের ফ্যামিলিকে সতর্ক করছে যে তাদেরকে যেন তারা সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এবং আমরা জানতে পারি যে সেনাবাহিনী এদেরকে নিয়ে মেরে ফেলছিল যাতে সুস্থ মানুষগুলো বাঁচতে পারে। পরের দিন সকালে জং হচ্ছে হাসপাতালে নিয়ে যায় তাদের মেয়েকে সুস্থ করার জন্য, যে কোনো ট্রিটমেন্ট আছে নাকি এইটার জন্য। কিন্তু সেখানে গিয়ে সে আরো বেশি শক্ট হয়। এখানে সেনাবাহিনী এসে যারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল তাদেরকে একদমই দুনিয়া থেকে উড়িয়ে দেওয়া হচ্ছিল। একজন মা তার সন্তানকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং তার সন্তান যখন তাকে কামড়ে দেয় তখন সেনাবাহিনী মা ছেলে দুজনকেই সেখানেই শেষ করে দেয়। আর এই জিনিসটা দেখে জংয়ের অনেক বেশি খারাপ লাগে, সিনটা অনেক বেশি হৃদয় বিদায়ক ছিল। এরপরে আমরা দেখতে পাই জং ওখানে আর একটু সময় নষ্ট না করে সে তার মেয়েকে বাসায় এনে আসে এবং সেখানে এসে সে একটা গর্ত করতে থাকে। সে ডিসাইড করেছিল এবার সে তার মেয়েকে নিজেই মেরে এখানে চাপা দিয়ে দেবে, কারণ এতে তার কষ্ট একটু কম হবে। তারপরে সে যখন তার মেয়ের মাথায় আঘাত করতে যায় তখন তার সোহার হাসি মাখা মুখটা বারবারই মনে আসতে থাকে। তখন সোহার দাদি এসে বলে, দে এই কাজটা আমি করে দিচ্ছি। কিন্তু তখন সোহার বাবা বলে যে না মা, সোহা যেহেতু এখনো আমাদেরকে অ্যাটাক করে নাই তার মানে সোহা পুরোপুরি এখনো জম্বি দ্বারা আক্রান্ত হয়নি। আমার মনে হয় আমাদের একটু চেষ্টা করা উচিত। কথা কাটাকাটির মাঝখানে আমরা দেখতে পাই সোহা তার বাঁধন খুলে এখান থেকে উধাও হয়ে যায়। তারা আবার সোহাকে খোঁজা শুরু করে। একটু পরেই সোহার বাবা লক্ষ্য করে যে তাদের চিলেকোঠা থেকে আওয়াজ আসছে। তারা মা ছেলে যখন সেই চিলেকোঠার ওখানে যায় তখন দেখতে পায় যে সোহা ছোটবেলাতে চিলেকোঠার একটা কর্নারে বসে খেলতো এবং সেখানেই সে বেশিটা সময় কাটাতো তার ছোটবেলাতে খেলার জন্য। ওইখানে সোহা দাঁড়িয়ে আছে এবং কিছু একটা ভাবছে। তখন তার বাবা বলে, দেখেছো বা দেখেছো, ওর আগের কথা মনে আছে। সাধারণত যারা জম্বি হয় তাদের হচ্ছে স্মৃতিশক্তি থাকে না, তারা কথা বলতে পারে না, ঠিকঠাক করে খেতে পারে না এবং মানুষকে অ্যাটাক করতে যায় এবং লাস্ট পরিণতিতে তাদের মৃত্যু। সো এখানে সোহার বাবা বলে যে দেখেছো ওর কিছু মেমোরি এখনো জীবিত আছে, তার মানে ও এখনো পুরোপুরিভাবে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি। আর এই কথাতে সোহার দাদিও রাজি হয়ে যায় তার ছেলের সঙ্গ দেওয়ার জন্য। রাত্রে তারা ডিনার টেবিলে বসেছিল, তখন হচ্ছে জং তার মাকে দেখায় যে একটা নিউজ আসছে, ডক্টররা বলছে তারা অনেক দ্রুতই এই ভাইরাসের জন্য অ্যান্টিডোট তৈরি করে ফেলবে। সোহার দাদি হচ্ছে বলে যে আমার সোহা ফ্রাইড রাইস অনেক পছন্দ করতো, যদিও আমার হাত থেকে ফ্রাইড রাইস খায় তাহলে আমি মনে করব যে আমার সোহা আমারই আছে। একথা বলে সে যখন সোহার সামনে ফ্রাইড রাইস ধরে, সোহা তো ফ্রাইড রাইস খায় না, উল্টে সামনে থাকা মাংসের প্লেটটা সে এক নিমেষে সাবার করে দেয়। তখন আসে হচ্ছে সোহার একজন আঙ্কেল যার নাম হচ্ছে ডংবি। ডংবি এখানে এসে বলে, আরে বন্ধু তুই কবে আসলে, আমি তোর কথা জেনেই এখানে এসেছি। জংকে বলে যে সোহা মামনি কোথায়। জং বলছিল যে সোহা একটু অসুস্থ, ওর রুমে ঘুমাচ্ছে, মানে এক একটা এক্সকিউজ দিচ্ছিল। ডংবি কোনো কথা না শুনে রুমে প্রবেশ করতেই দেখে যে সোহা গোগ্রাসে সেই মাংসটা খাচ্ছে এবং সে পুরোপুরি একটা লেডি জম্বিতে পরিণত হয়েছে। তখন ডংবি বাইরে এসে বলে, আমার একটা কাজ মনে পড়ে গিয়েছে, আমি একটু বাইরে থেকে আসছি। এখানে তো জং বুঝে যায় যে সে সোহাকে দেখেই এরকম রিয়াকশন দিচ্ছে। আমরা দেখতে পাই ডংবি হচ্ছে বাইরে গিয়ে সেই হট লাইনে কল দিবেই, তখন জং হচ্ছে হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং সে বলে যে আমার সোহা এখনো পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়নি। সে তার ফ্রেন্ডকে মানে ডংবিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। এরপরে হচ্ছে সে ডংবির ফার্মেসিতেও চলে যায়। ডংবি এখানে তাকে জানায় যে আমাদের গ্রামে এখনো ওই ভাইরাসটা আসেনি। এসব কথা বললে তখন জং বলে যে আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব, তুমি প্লিজ সেনাবাহিনীকে এটা জানিও না, তাহলে আমার মেয়েকে ওরা মেরে দেবে। এই কথাতে ডংবি হচ্ছে রাজি হয়ে যায়। বাসায় ফিরে জং দেখতে পায় যে তার মা তার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে। পরদিন সকাল হতেই জং যখন ঘুম থেকে উঠে বাইরে যায় তখন সে দেখতে পায় যে তার বন্ধু ডংবি তার বাসার বাইরে অপেক্ষা করছে গাড়ি নিয়ে। তখন সে তার ফ্রেন্ডের কাছে যায় এবং চেঁচিয়ে ওঠে যে তোমার কি কোনো কাজ নেই, আমি তো তোমাকে বলেছি যে আমি আমার মেয়েকে নিয়ে সকালে এখান থেকে চলে যাব, তুমি তারপরে ওখানে আমাদের পাহারা দিচ্ছ। তার বন্ধু গাড়ি থেকে নামে এবং তারা একটা কর্নারে গিয়ে দাঁড়ায় দুইজনে একসঙ্গে। তখন ডংবি বলে যে আমি আমার মাইন্ডটাকে চেঞ্জ করেছি, আমি তোমাকে হেল্প করতে চাই সোহাকে তার আগের লাইফে আবার ফিরিয়ে আনার জন্য। এই কথা শুনে জং অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুইজন সোহাকে নিয়ে একটা আইসোলেটেড জায়গায় যায়, যেটা একটা দ্বীপ মতো জায়গাতে ছিল। তারা দুইজন এবং সোহা, তারা সোহাকে দিয়ে এক্সারসাইজ করাচ্ছিল, তারা সোহাকে ধরতে বলছিল তাদেরকে, কারণ এক্সারসাইজ করলে আমাদের ব্রেন শরীর মাইন্ড সবকিছু সতেজ থাকে। এই জন্য তারা এখানে বুঝতে পারে যে জম্বিদের হচ্ছে একটা প্যাটার্ন, এক হচ্ছে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং হাত তেরাবেকা করে হাঁটতে থাকে, আর দ্বিতীয় হচ্ছে তাদের মস্তিষ্ক কাজ করা ছেড়ে দেয়। এই কারণেই তাদের স্মৃতিশক্তির ড্যামেজ হয়ে যায়। এরপরে বাসাতে নিয়ে এসে সে তার মেয়েকে মাইন্ড কন্ট্রোল করানোর চেষ্টা করে
এখানে জং তার মেয়েকে বলে যে যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে তোমার চোখের পাতা 2টা পলক ফেলো। তার মেয়ে 2টা পলক ফেলে। জং তখন তার মায়ের দিকে ঘুরে বলে, দেখেছো দেখেছো আমার মেয়ে আমাদের কত পছন্দ করে। আমরা এখানে দেখতে পাই দাদির মায়ের ভয়ে মূলত সোহা এরকম করছিল। প্রতিদিনকার মতো আবারও তারা সোহাকে এক্সারসাইজ করাতে নিয়ে যায় এবং আমরা দেখতে পাই জং এখানে প্রতিদিন সোহার ছবি তুলে রাখতো এবং একটা ডায়েরিতে জার্নাল তৈরি করছিল, যেখানে সে লিখে রাখতো যে তার মেয়ের কি প্রোগ্রেস হচ্ছে। এবং সে অনেক বেশি হ্যাপি হতো যখন সোহার আচার আচরণ চলাফেরাতে একটু পরিবর্তন হতো। এরপরে আমরা দেখতে পাই যে টিভি খুলতেই সোহার দাদি দেখে জম্বি আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি কমে এসেছে এবং এখানে নিউজে বলা হচ্ছিল যে যদি কেউ জানে যে জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষজন কোথায় আছে তাহলে যেন তারা তাদেরকে ধরিয়ে দেয়। এখন সরকার থেকে পুরস্কার নির্ধারণ করা হয়েছে যে টাকার পরিমাণটা কিনা অনেক বেশি ছিল যদি কেউ কোনো জম্বিকে ধরিয়ে দিতে পারে। এই জন্য আমরা এখানে দেখতে পাই প্রতিদিনকার মতোই তাদের দিন কাটছিল বাবা মেয়ের। জং আবারও তার কাজ শেষ করে যখন বাসাতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে সোহা বসে আছে। সোহা তার মেয়েকে বলে যে তার জন্য সে খাবার নিয়ে আসছে। সোহা তো তার বাবাকেই খাবার মনে করে আক্রমণ করবে, তখন সে তার মেয়েকে আটকে দেয়। আর এদিকে আমরা দুষ্টু বেড়ালটাকে দেখতে পাই যে সে এইসব দূর থেকে দেখছিল। সোহা মূলত টিভিতে ডান্স শো দেখছিল। যাই হোক, এরপরে সোহাকে তার বাবা বাইরে নিয়ে আসে এবং সে একটা কার্টুনের ছবি দেখিয়ে বলে, বলো তো এটা কে? এটা হচ্ছে বাবা। বলো বাবা, বলো তুমি আমাকে। সোহা তো বলছিলই না, কারণ জম্বিরা তো কথা বলতে পারে না। সোহা গোংড়াচ্ছিল। এরপরে সোহার দাদি সেখানে এসে বলে, তুই ঠিক করে বাচ্চাদের সঙ্গে কথাই বলতে পারিস না। এই বলে সে হচ্ছে আহ্লাদ নিয়ে বলে, বলো তো সোহা আমি তোমার কি? বলো দাদি, বলো দাদি। সোহা তো আবারও তার দাদিকে দেখে গোংড়াচ্ছিল। তখন পাশ থেকে তাদের পোষা বিড়ালটা বলে ওঠে, তুমি এইটুকুও বলতে পারছো না? বলো বাবা, বলো দাদি। আর বেড়ালের কথা শুনে সোহার অনেক বেশি রাগী হয়। সে বিড়ালকে একটা রাগী রাগী লুক দিতে থাকে। এরপরে আমরা দেখতে পাই সোহার বাবা হচ্ছে সোহার দাদিকে বলে, নিশ্চয়ই আমার সোহা অনেকদিন বাইরে কোথাও যায় না, এর জন্য ওর মন খারাপ হচ্ছে, আমাকে ওকে একটু বাইরে ঘুরিয়ে আনতে হবে। তখন সোহার দাদি বলে, তুই এই অবস্থায় ওকে বাইরে নিয়ে যাবি? তাহলে লোকজন তো ওকে দেখেই বুঝে ফেলবে যে ও মানুষ না। তখন সোহার দাদি বলে, আচ্ছা ঠিক আছে, তুই ওকে সামলাতে পারলে নিয়ে যা, বাট তার আগে তুই আমাকে কিছু মেকআপ এনে দে, আমি ওকে সুন্দর করে মেকআপ করে দেবো এবং লেন্স লাগিয়ে দেবো চোখে, যাতে ওকে দেখে কেউ বুঝতে না পারে। এরপরে আমরা দেখতে পাই জং হচ্ছে মার্কেটে গিয়ে তার মায়ের বলা জিনিসগুলোকে আনার সময় তার প্রথম প্রেমের সঙ্গে তার দেখা হয়ে যায়। এই মেয়েটার সঙ্গে জংয়ের হচ্ছে 15 বছর আগে প্রেম ছিল এবং এর নাম হচ্ছে সিং ইয়ন হুয়া। আমরা এখানে জানতে পারি সিং ইয়ং হুয়া হচ্ছে একটা স্কুলের টিচার এবং সে এখানে জংকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অফার করে। এক পর্যায়ে কথায় কথায় ইয়ন জানতে পারে যে জং বিয়েও করেছে এবং জংয়ের একটা মেয়েও আছে। এখানে হচ্ছে জংয়ের মেয়ের কথা শুনতেই জং কথা এড়াতে থাকে। এরপরে যাই হোক কোনো কিছু করে তারা ঠিক করে যে তারা একদিন ডিনারে যাবে। আমরা দেখতে পাই এখানে জং, ডংবি এবং ইয়ন হচ্ছে ডিনারে আসে। এখানে তারা ডিনার করতে করতে আবার হচ্ছে জংয়ের মেয়ের কথা ওঠে। তখন জং তার মেয়ের কথা বলে যে তার মেয়ে হচ্ছে একটু সিক, তার মস্তিষ্কে একটু সমস্যা আছে। আমরা এখানে দেখতে পাই এসব কথা বলতে বলতে পাশে একটা টিভিতে নিউজ চালু হয় এবং সেখানে জম্বি ভাইরাস দ্বারা আক্রান্ত তাদেরকে দমন করার যে প্রকল্প সেটা চলছিল। তখন ইউন বলে যে আমি তো এই ব্যাপারে এক্সপার্ট। সেই কথা বলতে বলতে বলে যে আমার যে ফিয়ন্সে ছিল সেও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং আমি তাকে আমার এই নিজ হাতে আমি তাকে শেষ করেছি। আই হেট জম্বিস। এরপরে সে বলে যে সে অনেক জম্বিকে নিজের হাতে শেষ করেছে এবং এর জন্য সে বিশেষ সম্মাননাও পেয়েছে। সেই ছবিও সে হচ্ছে জং এবং ডংবিকে দেখায়। এই জিনিসটা দেখে তো জম্বির শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা, কারণ তার মেয়ের কথা ভেবে তার অনেক বেশি টেনশন হচ্ছিল। এখানে আমরা দেখতে পাই জংয়ের মা তার ছেলেকে চিন্তিত দেখে যখন জিজ্ঞেস করে তখন হচ্ছে জং ইয়নের কথা বলে। এরপরে আমরা দেখতে পাই যে পরের দিন জং হচ্ছে কোনো একটা কাজে শহরের দিকে রওনা দেয়। তখন সে দেখতে পাই যে রাস্তায় মানুষ প্রোটেস্ট করছিল, কারণ তারা চাচ্ছিল যে যত দ্রুত সম্ভব এই ভাইরাসের যেন ওষুধ বের করা হয়, এভাবে মানুষকে যেন সরকার থেকে না মারে। এরপরে জং হচ্ছে তাদের সেই বাসাতে, শহরে সে বাসাতে যায়। এখানে সে কিছু জিনিস আনতে গিয়েছিল। রুমে ঢুকতেই তার সোহার একটা ইলিউশন আসে এবং এখানে সে সোহার সঙ্গে কথা বলতে থাকে। সোহার ইলিউশনটা তার বাবাকে বলছিল যে আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। তখন সোহার বাবা বলে যে আমি কোনো কষ্ট করছি না, তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব, আর আমি ততদিন পর্যন্ত অপেক্ষা করব যতদিন না তুমি সুস্থ হচ্ছ আমার মা। সোহার বাবা হচ্ছে সোহার পুরনো বক্স একটা খোলে, যেখানে কিনা সোহার ডান্সের কিছু ছবি টবি ছিল, তার বান্ধবীর সঙ্গে কলেজ লাইফের কিছু ছবি টবি ছিল। এখানে তার বাবা ডিসাইড করে যে তার মেয়ে যেহেতু এইবার কসপ্লে কম্পিটিশনে
পার্টিসিপেট করতে চেয়েছিল, সে যেভাবেই হোক তার মেয়েকে পার্টিসিপেট করাবে। সে তার বন্ধু ডংবেকে গিয়ে এই কথা জানায়। তার বন্ধু বলে যে কখনোই সোহাকে ওখানে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে অনেক মানুষ থাকবে, ভিড় থাকবে। সোহা যদি তার কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে আরো বেশি ঝামেলায় পড়ে যাব, ওকে নিয়েও ঝামেলায় পড়বে এবং ও মানুষকে ঝামেলায় ফেলবে। বাট ডংবে এখানে তার বন্ধুকে বলে যে সোহা তো নিজের উপর কন্ট্রোল করতে পারে, আর আমরা তো সাথে থাকবো, কোনো বেশি সমস্যা হবে না। যাই হোক, এদিন বাসায় ফিরে জং দেখতে পায় যে তার সেই বান্ধবী ইয়ন তাদের বাসাতে এসেছে, এবং সে তো ইয়নকে দেখে অনেক বেশি অবাক। সে তার মায়ের হাতে রাইস কেক খাচ্ছিল। এরপরে সে সোহার সঙ্গে আজকে তো দেখা করবে। জং কিছুতেই তার মেয়ের সঙ্গে দেখা করতে দিবে না, বাট এক পর্যায়ে সুহা রুম থেকে বের হয়ে আসছিল এবং তার হাঁটার অঙ্গভঙ্গি দেখে ইয়ন বলে যে ওর কি হয়েছে। জং বলে যে ও মানুষকে দেখে একটু অকওয়ার্ড হয়ে যায়। এই কথা বলে সে তার মেয়েকে তাড়াহুড়ো করে অন্য একটা রুমে ঢুকিয়ে দেয়, আর এখানে ইয়নকে যেতে বলে, এবং ইয়ন বাইরে আসলে বলে যে এভাবে হুটহাট কারোর বাসাতে আসা ঠিক না, এরপরে তুমি কখনো এভাবে আমাদের বাসাতে আসবে না। এরপরে আমরা দেখতে পাই যে জংয়ের মা পরদিন সকালে তার নাতনিকে সুন্দরভাবে সাজিয়ে দেয় এবং তারা অ্যামিউজিং নাম করা ফেস্টিভ্যালের ওখানে নিয়ে যেতে থাকে বংয়ের সঙ্গে, যে কিনা টর সেজে এসেছিল। আর এদিকে জংয়ের মা চলে যায় তাদের গ্রাম পঞ্চায়েতের মিটিং এ। এখানে গ্রাম পঞ্চায়েত বলছিল যে তাদের গ্রামটা কত সুন্দর, তাদের গ্রামে কোনো রোগ টোগ নেই, তাদের গ্রাম সবসময় একটা সেফ জোনে থাকে। আমাদের গ্রামে নতুন করে একটা পুরস্কার অ্যাড হতে যাচ্ছে, কারণ আমাদের গ্রামে এই জম্বি ভাইরাসের অ্যাটাকের ভেতরেও কোনোই জম্বি পাওয়া যায়নি। তাদের এই গ্রামটা 0 জম্বি পুরস্কার দ্বারাও এখন ভূষিত হয়েছে। আর তখন ইউন এখানে এক কথায় দুই কথায় কথা তুলে যে জংয়ের মেয়ে এখানে অনেক দিন ধরে আছে, মেয়েকে কেন স্কুলে পাঠানো হয় না, স্কুলে পাঠাবে সে তার ছেলেকে বলবে। অপরদিকে আমরা দেখতে পাই জং, তার মেয়ে এবং ডংবি তারা তিনজনে চলে গিয়েছিল সেই পার্কে। এখানে তারা অনেক বেশি মজা করে, তারা নিজেদের স্কেচ তৈরি করে, বিভিন্ন ধরনের রাইডারে চড়ে। আমরা দেখতে পাই জং এক জায়গাতে তার মেয়েকে বসিয়ে দিয়ে পুরনো ছবিগুলোকে দেখাতে থাকে এবং বলে যে মা দেখো, আমি এখানে এর আগেও বহুবার তোমাকে নিয়ে এসেছি, লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এটা তখনকার ছবি। এসব কথা বলতে বলতেই ডংবি জংকে বলে যে এই দেখো নিউজে কি দেখাচ্ছে, ডাক্তাররা অনেক দ্রুতই জম্বি ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করে ফেলবে। এই কথা শুনে জং এবং ডংবি তো খুশির ঠেলাতে নাচতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই সোহা এখান থেকে উঠে হাঁটতে থাকে, কারণ তার নাকে চুরুসের ঘ্রাণ আসছিল। এই দিকেই যাচ্ছিল, তখন একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে, যে কিনা একটা ব্লগার টাইপের মেয়ে ছিল। সে এই ফেস্টিভ্যালে সে ভিডিও করছিল। সোহা এই মেয়েটার কথাতে পাত্তা না দিয়ে সে সেই চুরুসের দোকানের ওখানে চলে যায়, এবং সে গিয়ে চুরুসওয়ালা যখন তাকে দেখে বলে তোমার কি এটা পছন্দ, এই বলে সে চুরুস ধরতে সোহা একটা চুরুস মুখে নিয়ে কোনো কথা না বলে হেঁটে চলে যেতে থাকে, লাইক আই ডোন্ট কেয়ার। তখন এই লোকটা সোহার পিছন পিছন আসছিল এবং বলছিল এই মেয়ে আমার টাকা দিয়ে যাও। তখন সোহার বাবা এখানে চলে আসে, সোহাকে খুঁজতে খুঁজতে তাকে জড়িয়ে ধরে এবং বলে মা তুমি কোথায় চলে গিয়েছিলে। তখন সেই শপকিপারটা এসে বলে যে আপনার মেয়ে আমার দোকান থেকে চুরস নিয়ে এসেছে, সে আমাকে এখনো টাকা দেয়নি। আর এই জিনিসটা দেখে সোহা এবং ডংপি তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সোহার মাঝে আরো অনেক বেশি পরিবর্তন আসছে। অপরদিকে আমরা দেখতে পাই যে জংয়ের মায়ের সঙ্গে সেই ইউন আবারও জংদের বাসায় এসেছিল এবং সে জানতে পারে যে জংয়ের মেয়ে আসলেই একটা জম্বি। সে তো এখানে পুলিশকে কল করেই দেবে। তখন জংয়ের মা এই মেয়েটাকে থামায় এবং সে বলে যে আমার কিছু কথা বলার আছে, এরপরে যদি তোমার মনে হয় যে তুমি পুলিশকে ফোন করবে আমার কোনো সমস্যা নেই। এরপরে আমরা অতীতের একটা কাহিনী জানতে পারি, এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সোহা মূলত জংয়ের বায়োলজিক্যাল ডটার ছিল না, সোহা জংয়ের ভাগ্নি, মানে তার বোনের মেয়ে ছিল। জংয়ের দুলাভাই হাজব্যান্ড হিসাবেও জিরো, বাবা হিসাবেও জিরো। সে কোনো কাজই করতো না, জংয়ের বোনের উপরে অনেক বেশি অত্যাচার করতো, বাচ্চাটাকেও দেখতো না, তার বোনকেও দেখতো না, তার শুধু টাকা নিয়ে ফয়দা ছিল। জংয়ের বোন যেহেতু চাকরি করতো, এই জন্য সোহা ছোট থেকেই মানুষ হয়েছে জংয়ের কোলে। এমনই একদিন জংয়ের কলেজে একটা অনুষ্ঠান ছিল। আমরা দেখতে পাই সোহা ঘুমিয়ে পড়েছিল, এই জন্য জং সেদিন সোহাকে বাসাতে একলা রেখেই তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যায়। আর এখানে আমরা ইয়নকেও দেখতে পাই। এটা সে 15 বছর আগের কাহিনী। এখানে তারা অনেক বেশি মজা করে। এক পর্যায়ে জংয়ের কাছে তার বোন ফোন করে এবং বলে যে তুমি কোথায়। সে বলে যে সে বাড়িতে আসছে, সোহা বাসাতে একা। এই কথা শুনে তার বোন অনেক বেশি রাগ করে। সে বলে যে একটা বাচ্চাকে তুমি কিভাবে বাসাতে একা রেখে যেতে পারো। এসব কথা বলে তার বোন তাকে বলে যে তুমি আমাকে প্রমিস করো যে এর পরবর্তীতে আর কখনোই তুমি সোহাকে একলা ছাড়বে না, সবসময় ওর সাথে থাকবে, ওর পাশে থাকবে। আর তখন জং তার বোনকে প্রমিস করে। জংয়ের বোন মূলত তার সঙ্গে কথা বলার সময় হাঁটছিল, সে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়, মানে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং এই কথাই তার বোনের শেষ কথা ছিল। এখানেই জংয়ের বোন মারা যায়।
জং বাসাতে ফিরে আসে এবং সোহাকে জড়িয়ে ধরে। জংয়ের দুলাভাই আসে এবং তার ওয়াইফ মারা যাওয়াতে তার কোনোই কষ্ট হয় না এবং সে তার মেয়েরও কেয়ার করে না। সে এখানে তার মেয়েকে এভাবেই ছেড়ে দিয়ে চলে যায় এবং তারপর থেকে জং হচ্ছে তার ভাগ্নিকে নিজের মেয়ের পরিচয়ে মানুষ করছে। এবারে জং যখন বাসায় আসে তখন তো সে এখানে ইয়নকে দেখতে পায় এবং সবকিছু জানতে পারে। এখানে ইয়ং বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব একটা শর্তে। যদি তুমি বলছো যে তোমার মেয়ে নাকি পুরোপুরি জম্বি হয়নি, ওকে স্কুলে ভর্তি করে দাও। যদি ওই স্কুলে নিজেকে কন্ট্রোল করতে পারে, নর্মাল বাচ্চাদের মতো বিহেভ করে, তাহলে আমি ধরে নেব যে তোমার কথাই সত্যি এবং আমিও তোমাদেরকে হেল্প করব। অন্যথায় এভাবে বাসাতে জম্বি আটকে রাখা আমার মনে হয় না সেফ। এটা শুধু তোমার জন্য না, এটা আমাদের পুরো গ্রামের জন্য একটা হুমকি স্বরূপ। এরপরে আমরা দেখতে পাই যে জং বলে যে হ্যাঁ, আমি তোমার কথায়, আমি তোমার প্রস্তাবে রাজি। পরদিন সকালে হচ্ছে সোহার গ্র্যান্ডমা তাকে লেন্স পরিয়ে দেয় এবং সুন্দর করে মেকআপ করে দেয় যাতে কেউ তাকে বুঝতে না পারে এবং ইয়নের স্কুলেই হচ্ছে সোহাকে ভর্তি করে দেওয়া হয়। ইয়ং ক্লাসে হচ্ছে সবার সঙ্গে সোহাকে পরিচয় করিয়ে দেয় এবং সোহাকে সে একটা সিটে বসতে দেয়। এখানে আমরা দুইটা মেয়েকে দেখতে পাই যারা তার সঙ্গে দুষ্টুমি করতে থাকে, তার চুলগুলোকে এলোমেলো করে দিতে থাকে। ধস্তাধস্তির মাঝখানে সোহার চোখের লেন্স দুইটা সরে যায়। তার বাবা দূর থেকে সবকিছু দেখছিল, সে এসে আবার সবকিছু ঠিক করে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে এই বাচ্চাগুলো যায় হচ্ছে বাস্কেটবল খেলতে। সোহা সেখানে কর্নারে বসেছিল। সোহার পার কাছে বাস্কেটবলটা গড়িয়ে আসলে সে বলটাকে তুলে এবং তাদের কাছে দিতে যায়। তখন এরা অ্যাগ্রেসিভ হয়ে সোহার গায়েই অ্যাটাক করে সে বল দিয়ে, আর সোহা তখন পড়ে কিছুটা ঘায়েল হয়ে যায়। তখন সোহার বাবা দূর থেকে ছুটে আসে এবং তার মেয়েকে নিয়ে যায়। আমরা দেখতে পাই এখানে ইয়ন আসে এবং একটা বড় ব্যাগ নিয়ে আসছিল। তখন জং এই ব্যাগটা খুলে দেখে, ব্যাগটার ভিতর একটা অ্যাপেল। তখন জং বলে তুমি কি আমার সঙ্গে তামাশা করতে আসছো এখানে? তুমি আমার মেয়েকে একটা আপেল নিয়ে দেখতে আসছো? ইয়ন বলে যে এটা আমি আনিনি, এটা ওর বন্ধুরা এনেছে, ওকে সরি বলতে চাই। আমরা দেখতে পাই যে দূরে সেই চারটা বাচ্চা দাঁড়িয়ে ছিল, তাদের হাতেও একটা একটা অ্যাপেল ছিল। তারা মূলত ফ্রেন্ডশিপ করার জন্য সোহার সঙ্গে ওই অ্যাপেলগুলো তার দিকে ইশারা করে। আর আমরা দেখতে পাই সোহা এখানে হাত নেড়ে তাদেরকে সম্মতি জানায়। ওদিন রাতের সিন আমরা দেখতে পাই জং হচ্ছে ইউনের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসছিল আর আর সোহা এবং সোহার গ্র্যান্ডমা এবং তাদের সেই পোষা বিড়ালটাকে নিয়ে গ্র্যান্ডমা হচ্ছে এখানে কাঠ খেলছিল, সোহাকেও কাঠ খেলা শেখাচ্ছিল। সে সোহার সঙ্গে এখানে মজা করছিল এবং এক সময় সে ফান করে সোহার কপালে একটা কাঠ লাগিয়ে দেয় এবং সে পাগলের মতো হাসতে থাকে। এখানে গ্র্যান্ডমার হাসি দেখে সোহাও হাসতে থাকে, মানে সোহার ভিতরে ইমোশন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তখন আমরা দেখতে পাই যে দরজাতে কেউ একজন কড়া নাড়ে এবং আমরা দেখতে পাই এটা আর কেউ না, সোহার বায়োলজিক্যাল বাবা। আর এখানে সে আসছিল তার মেয়েকে নিয়ে যেতে। তখন তার গ্র্যান্ডমা বলে যে এতদিন পর তোমার মেয়ের কথা মনে পড়লো, তোমার এখানে আসার কারণ কি? তখন সে একটা ভিডিও দেখায়। মূলত সেই দিন ফেস্টিভ্যালে সোহা যে মেয়েটার সঙ্গে ঢাকা গিয়েছিল সে তো ব্লগার ছিল, আমি তো আগেই বলেছি। সে ক্লেম করে যে সে যেই মেয়েটার ভিডিও অ্যাক্সিডেন্টলি কালেক্ট করেছে সে হচ্ছে একটা জম্বি ছিল। সোহার বাবা হচ্ছে ভিডিওতে দেখে বুঝতে পারে এটা তার মেয়ে, যেহেতু সরকার থেকে অনেক টাকা অ্যানাউন্স করা হয়েছে জম্বিকে ধরিয়ে দেওয়ার জন্য, এজন্য সে এখানে তার মেয়েকে নিতে এসেছে। সে তার মেয়েকে সরকারের হাতে তুলে দিতে চায়। আর তখন তাড়াহুড়ো করে জংকে হচ্ছে তার মা খবর দেয়, জং এখানে আসে। ততক্ষণে হচ্ছে সোহার বায়োলজিক্যাল বাবা তাকে নিয়ে এখান থেকে বের হয়ে গিয়েছিল। জং কোনোভাবে রাস্তাতে গিয়ে এই লোকটাকে আটকায় এবং তাকে নিষেধ করে। তখন এই লোকটা তাকে নেমে এসে বলে যে সরকার থেকে এখন আরও 2 গুণ টাকা বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় যে সোহাকে সরকারের হাতে তুলে দিয়ে যে টাকাটা আমরা পাই সেটার অর্ধেক তুমি এবং অর্ধেক আমি রেখে দেবো। জং রাজি হয় না। জং বলে যে জন্ম দিলেই কখনো বাবা হওয়া যায় না, তুমি ওর বাবা হওয়ার কি কাজটা করেছো? আমি ছোট থেকে সোহাকে বড় করেছি, তাই সোহা আমার সঙ্গেই থাকবে এবং সোহাকে তুমি নিয়ে যেতে পারবে না। জং হচ্ছে এখানে সোহার বাবাকে বলে যে তোমাকে যদি সোহাকে এখান থেকে নিয়ে যেতেই হয় তাহলে আমার সঙ্গে ফাইট ব্যাক করতে হবে। এখানে এই লোকটা জংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে জংকে সে হারিয়ে দিচ্ছিল। তখন আমরা দেখতে পাই সোহা কাঠ থেকে নেমে আসে এবং তার বায়োলজিক্যাল বাবার কাঁধে একটা কামড় বসিয়ে দেয় এবং সেও এখানে জম্বি হতে থাকে। আমরা দেখতে পাই এরপরে জং এই সুযোগে গাড়ি থেকে একটা শক্ত কিছু নিয়ে এসে এই জম্বির মাথায় একটা হেডশট মারে এবং এখানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে সোহাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই পরদিন সকালে তারা ডিসাইড করেছিল যে এখান থেকে কোথাও দূরে চলে যাবে সোহাকে নিয়ে, কারণ অনেক দ্রুতই মানুষ এই ব্যাপারটা জেনে যাবে আর কতদিন তারা এই ব্যাপারটাকে লুকিয়ে রাখবে। সো এখানে হচ্ছে জং এর মাও তার সঙ্গে যেতে চায়। জং বলে যে আচ্ছা তোমাকেও নিয়ে যাবো, বাট তুমি এই লেটারটা ইয়নকে দিও এবং বাজার থেকে তুমি কিছু চুরোস কিনে নিয়ে এসো, যেহেতু আমার সোহার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না, রাস্তাতে ওকে যেন আমরা এটা খাওয়াতে পারি। সে জংয়ের কথা মতো চুরোস আনতে যাচ্ছিল এবং এই লেটারটা ইয়নকে দিতে যাচ্ছিল, বাট ইয়নের সঙ্গে রাস্তাতেই হচ্ছে তার দেখা হয়ে যায়। সে এই লেটারটার কথা ইয়নকে জানায়। ইয়ন বলে তার হাতে রাখতে এবং তারা চুরোস আনতে যাচ্ছিল।
বাট এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সেনাবাহিনী হচ্ছে তাদের গ্রামে প্রবেশ করছিল। এইটা দেখে সোহার দাদির তো একদম কপালে চোখ উঠে যায়। সে এখানে কিউরিয়াস বশত সে লেটারটা যখন খুলে, এই লেটারটা মূলত জং তার মাকে লিখেছিল। সে তার মাকে বলে যে মা, আমি অনেক বেশি দুঃখিত সোহার সঙ্গে এখন একাই ওকে সামলাতে, আর তুমি ভালো থেকো। এই জিনিসটাই মূলত ওই চিঠিটাই এই টাইপের কিছু একটা লেখা ছিল। এরপরে যখন সেনাবাহিনী এখানে চলে আসে, জং দ্রুত করে তার মেয়েকে নিয়ে সেই চিলেকোঠাতে লুকিয়েছিল। সেনাবাহিনী বুঝতে পেরে তখন সেই গেটটা ভাঙতে থাকে। আর এখানে জং বুঝতে পারছিল যে পুলিশরা এখানে আসলে হচ্ছে তার মেয়েকে আর বাঁচিয়ে রাখবে না। তখন সে সোহাকে বলে যে আমি শেষবারের মতো তোমাকে প্রোটেক্ট করতে চাই মা, তুমি আমাকে একটা কামড় লাগিয়ে দাও, আমি জম্বি হয়ে তোমাকে প্রোটেক্ট করব একদম আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ আমার শরীরে আছে। তখন আমরা দেখতে পাই যে এখানে সোহার ভিতরে হচ্ছে ইমোশন ডেভেলপ হয়। সে তার বাবাকে কামড় দিতে চায় না, বাট তার বাবার ইনসিস্ট করাতে সে তার বাবাকে কামড় দিয়ে দেয় এবং তার বাবাও জম্বি হয়ে যায়। পুলিশরা যখন এখানে ঢুকে তখন জং হচ্ছে পুলিশদের ওপর অ্যাটাক করতে যায়। পুলিশরা তাকে কয়েকটা গুলি করে। আর আমরা দেখতে পাই সোহা জম্বির তো কোনো ইমোশন থাকে না। সোহা জম্বি থাকা অবস্থায় তার বাসাতে বসে কান্না করছিল এবং এক পর্যায়ে সোহাও এখানে সেন্সলেস হয়ে পড়ে। এর পরবর্তীতে আমাদেরকে 1 উইক পরের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সোহা এখন জম্বি ভাইরাস থেকে পুরোপুরিভাবে রিলিফ পেয়েছে এবং সে আবারও মানুষ হয়ে গিয়েছে। আর সোহার বাবাকে দেখানো হয় যে কিনা কোমায় চলে গিয়েছে। এখান থেকে ডক্টররা হচ্ছে তাদের ফ্যামিলিকে জানায় যে সোহাকে যখন সে প্রশিক্ষণ দিত তখন সোহার ছোট কামড় আঁচড় তার লাগতো এবং তার শরীর অ্যান্টিবডি তৈরি করেছে এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করার জন্য। সোহার বাবার সাহায্যে তারা আরও এই ভাইরাসে এফেক্টেড লোককে সাহায্য করতে পারবে। এখানে আমরা দেখতে পাই সোহা তার বাবার সেই জার্নালটা পায়, যে জার্নালটা কিনা সোহার বাবা লিখছিল যখন সোহার জম্বি অবস্থায় ছিল, তার প্রোগ্রেসগুলোকে লিখছিল এবং সে কতটা খুশি হতো তার মেয়ে একটু ভালো বিহেভ করলে সেই সব কিছু। এবং লাস্টে লেখা ছিল যে আমার সোহা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে এবং যখন সোহা সুস্থ হয়ে যাবে তখন আমিও ওকে জ্বালাবো, যেমনটা সোহা এখন আমাকে জ্বালাচ্ছে জম্বি হয়ে। এভাবেই দিন পার হতে থাকে এবং আমরা দেখতে পাই জং কোমাতেই থাকে। জংয়ের এখানে হচ্ছে সেই ইয়ন আসছিল এবং আজকে হচ্ছে এই ফেস্টিভ্যালে সোহা পার্টিসিপেট করে। সেই ভিডিওটা লাইভ চলছিল, সেইটা হচ্ছে জংয়ের সামনে ইয়ন ধরে। আর আমরা দেখতে পাই এই গানের আওয়াজ এবং সোহার নাচের সেই ভিডিওটার শব্দ শুনে জংয়ের হাত নড়তে থাকে এবং জং কোমা থেকে সুস্থ হয়ে যায়। এবং এরপরে আমরা দেখতে পাই যে জং আবার তার পূর্বের লাইফে ফিরে যায়, তারা গ্রামে থাকার ডিসিশনে নেয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।